এখন যে ভিডিওটা করছি না, সেটা একদম লাস্ট দিনে করছি। মানে আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ফিরছি সেই ভিডিওটা করছি, কিন্তু এই ভিডিওটা থাকবে আমাদের যে কলকাতা শিলিগুড়ি বা যে সমস্ত জায়গা ঘুরেছি তার ফার্স্ট ভিডিও হিসেবে। শেষ ভিডিওটাই হবে ফার্স্ট ভিডিও। তারপর আমরা কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু গুয়াহাটি, গুয়াহাটি টু কোথায় গেলাম সেই সমস্ত সিরিজগুলো পরে পরে আসতে থাকবে। আজকে আমরা ফুলবাড়ি থেকে কলকাতা ফিরছি। ফুলবাড়ি হচ্ছে শিলিগুড়ির কাছে, আপনারা সকলেই জানেন। সেখান থেকে ঘোষপুকুর হয়ে কলকাতা ফিরছি। আর এটাতে থাকবে ফুলবাড়ি থেকে কলকাতা ফেরার পথে রাস্তার কন্ডিশন কেমন আছে। এবার তার আগে একটুখানি দেখিয়ে নিই আপনাদেরকে যে কোন হোটেলে ছিলাম। ফুলবাড়ি পৌঁছতে অনেক রাত্রি হয়ে গেছিলো, 7:30 মতো বেজে গেছিলো। তো সেই জন্য কাল রাত্রিবেলা আর ভিডিও করিনি। আমরা ফুলবাড়িতে যে টি লিফ রিসোর্টে আছি সেটার মধ্যেই এখন আমরা ঘোরাফেরা করছিলাম সকালবেলা। এখন আমরা রেডি হয়ে গেছি, মানে কলকাতার উদ্দেশ্যে রওনা হব বলে। কিন্তু তার আগে একটু প্রপার্টিটা দেখিয়ে দিই। এই প্রপার্টিটা 85 বিঘে জমি নিয়ে তৈরি, মানে 85 বিঘে জমির মধ্যে এই প্রপার্টিটা তৈরি হয়েছে। আর এই যে ঘরটা আছে এই ঘরটায় আমরা ছিলাম। এবার এখানে 3 বেডের রুম আছে, আরেকটা বেড আমরা এক্সট্রা ঢুকিয়ে নিয়েছিলাম, দিয়ে 4 জন একটা ঘরেই শুয়ে পড়েছিলাম। 3,500 টাকার মতো এরা চার্জ নিয়েছে, এমনিতে 3,000 টাকা ভাড়া 3 বেডের রুমের ক্ষেত্রে। আর এই জায়গাটায় প্রচুর গাছ আছে, ঠিক আছে। মানে এই যে দেখুন, একটা কাঁঠাল গাছ, ছাতারে পাখি ওখানে ঘোরাফেরা করছে, আর পুরোটা চা বাগান। মানে এই যে প্রপার্টিটা আছে এর 4-5টা চা বাগান আছে। তো সেই জন্যে সকালবেলাটা উঠে অসাধারণ লাগছিল। আমরা চা বাগানের মধ্যে ঘোরাফেরা করছিলাম। ওদিকে একটা মাঠ আছে, সেই মাঠটাও পরে দেখাচ্ছি। ওখানে প্রচুর গাড়ি রাখার জায়গা আছে, প্রচুর চা গাছ। তো চা বাগানের মধ্যে আপনি ঘোরাফেরা করতে পারবেন, ভালো লাগবে। চায়ের গাছ, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। এই জায়গাটা আমার ভালো লেগেছে প্রপার্টিটা, সেই জন্য দেখাচ্ছি। এটা একটা ছোট্ট পরীক্ষা মতো করা আছে। আর এই জায়গাটা এদের প্রচুর ফাঁকা জায়গা, এখানে গাড়ি রাখতে পারে। মানে আমার তো মনে হয় 100 গাড়ি রাখার জায়গা আছে। আমার গাড়িটা এখানে রাখা আছে। এখানে যে ছেলেটি আছে সেই ছেলেটিকে বলে রেখেছিলাম যে গাড়িটা একটু ধুয়ে পরিষ্কার করে রাখার জন্যে, তো ধুয়ে পরিষ্কার করে রেখেছে। জায়গাটা যে কত বড় রাত্রিবেলা বুঝতে পারছিলাম না, এখন সকালবেলা এসে রিয়েলাইজ করছি। আর এদিকে এদের পোষা রাজহাঁস আছে, যে রাজহাঁসগুলো দেখলেই না তেড়ে আসে। রাজহাঁসগুলো সকালবেলা এইখানে ছিল, এখানে একটা ঘর মতো করা আছে, সেই ঘরের মধ্যে ছিল। এখন এরা সকালবেলা বেরিয়ে এসছে। আর এগোবো না, কারণ পুরো জায়গাটা একটু জল মতো হয়ে রয়েছে। কাল রাত্রিবেলা বৃষ্টিও হয়েছে। তো এখন আমরা এখান থেকে কলকাতার দিকে রওনা শুরু করব। রেডি? এখন আমরা ঘোষপুকুর ফুলবাড়ি রোড দিয়ে যাচ্ছি। মোটামুটি 90 স্পিডে ক্রুজ করছে গাড়ি। আমরা বেরোলাম 7:35-এ এবং আমাদের কিলোমিটার ছিল 75,453 কিলোমিটার। ইসলামপুর এখান থেকে আর 55 কিলোমিটারের মতো বাকি আছে। তো ঘোষপুকুর মোড় থেকে আমরা বাঁদিকে বাঁকবো, দিয়ে ইসলামপুরে যাওয়ার রাস্তাটা ধরবো। এই রাস্তাটা খুবই ভালো। শিলিগুড়িকে তো অ্যাভয়েড করা হলোই, তার শিলিগুড়ির বাইরে এমন একটা জায়গায় থাকলাম যে জায়গাটা নিরিবিলি এবং চায়ের বাগানের মধ্যে। আপনারা তো দেখলেনই আগের ভিডিওতে। পূর্ণিয়া শিলিগুড়ি রোডে পড়ে গেছি এবং আমাদের কলকাতা যাওয়ার ফার্স্ট টোল। শিলিগুড়ি পূর্ণিয়া রোডের এই স্ট্রেচটা এমনিতেই ভালো, গাড়ি মোটামুটি 90-100 স্পিডে চালানো যাচ্ছে। রাস্তা তো আরও ভালো হয়ে গেছে। 4-5 মাস আগে যখন এসেছিলাম তখন রাস্তায় একটু প্রবলেম ছিল, কিন্তু এখন অনেকটাই ইমপ্রুভ করে গেছে। এখানে ইসলামপুর যাওয়ার পথে এই রাস্তাটা একটু স্লথ হয়ে গেছে, কারণ ডাইভারশন আছে। ওপাশের রাস্তাটা মেরামতি হচ্ছে, তো একদিকের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো ওই জন্য ট্রাফিক মুভমেন্টটা একটু স্লো হয়ে গেছে। রাস্তার অবস্থাটা একটুখানি বলে দিই। আর আমরা ডালখোলার দিকে রওনা হচ্ছি। রাস্তা ওভারঅল ভালো এবং মাঝে মাঝে সিমেন্টের কাজ করা আছে, সিমেন্টের রাস্তা আছে, সেই রাস্তারও কন্ডিশন ভালো, কিন্তু বেশ কিছু উঁচু নিচু আছে রাস্তাটায়, সেই জন্য আন্ডুলেশন হচ্ছে এবং সিদান গাড়ি বলে তলাটাও থেকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই জন্য একটু কম স্পিডে, মানে 100-120 স্পিড তোলা যেতে পারে, কিন্তু সেটা ঠিক হবে না। ওই 80-90 স্পিডের মধ্যেই রাখাটা ভালো। আমরা ইসলামপুর বাইপাসও ধরে ফেললাম দেখতে দেখতে। এবার ইসলামপুর বাইপাস ধরে আমরা কিষানগঞ্জের দিকে এগোতে থাকবো। ইসলামপুর বাইপাসটা ওভারঅল ভালো।
আমরা যখন কিষানগঞ্জের দিকে যাচ্ছি তখন বাঁদিকে একটা স্ট্রেচ দেখাচ্ছিল, বাঁদিকে একটা রাস্তা ধরতে বলছিল, ধানতলার রাস্তা, মানে ধানতলা থেকে সাবধান বোতলবাড়ি হয়ে ওই রাস্তাটা যেটা গাজলের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ডাইরেক্ট করছিল গুগল ম্যাপে। তো আমরা তো সেটা ধরবো না, আমরা সোজা কিষানগঞ্জ ডালখোলা হয়ে যাব, কারণ রাস্তা অত্যন্ত ভালো। ওটা অনেক আগে ইউজ হতো, মানে অনেকে এই রাস্তাটা ভালো ছিল না বলে ওই রাস্তাটা ধরতো, কিন্তু ওই রাস্তাটা সরু রাস্তা। এবং মজার ব্যাপার হচ্ছে যে গুগল ম্যাপ ওই ধানতলার রাস্তাটা ধরানোর জন্য এমন আকুতি মিনতি করছিল যে ম্যাপেও দেখাচ্ছে যে আপনি এই রাস্তাটা রং ধরছেন, ইউটার্ন নিয়ে নিন, ওই রাস্তাটা ধরুন। যে রাস্তাটা আছে বড় রাস্তাটা সেটা ধরেই আমরা যাচ্ছি ডালখোলার দিকে। রাস্তা অত্যন্ত ভালো, ফ্যান্টাস্টিক রাস্তা, এবং 90, 100, 120 স্পিডে তোলা যাবে আরামসে, কোনো অসুবিধা হবে না। কিষানগঞ্জের কাছে একটা ব্রিজ ছিল ছোট্ট মতো, তো সেই ব্রিজটা পেরোবার পরই বেশ কিছুটা জ্যাম হলো। ইনফ্যাক্ট কিষানগঞ্জের যে রাস্তাটা ওই জায়গাটা শহরটার ওখানটা বেশ যানজট মতো ছিল। একটু আগে যে রাস্তাটা দিয়ে এলাম কিষানগঞ্জের রাস্তাটা, সেই রাস্তাটা ছিল কমপ্লিট ম্যাসাকার। মানে কখনো মানুষ রাস্তার মাঝখানে চলে আসছে, কখনো সাইকেল চলে আসছে, কখনো ছাগল চলে আসছে, রাস্তায় হঠাৎ হঠাৎ করে ব্রেক কষতে হচ্ছে, তার উপর রাস্তা ভাঙাচোরা। আবার কখনো ডিভাইডার দিয়ে ট্রাক্টর রাস্তা পার হচ্ছে, মানে ওদিক থেকে ডিভাইডার গাছ ফাছ মারিয়ে ট্রাক্টর এপাশে চলে আসছে। তো ওটাও একটা কমপ্লিট ম্যাসাকার ছিল। পুরো রাস্তায় লরি ঠিকঠাক চলছিল না, কখনো ডাঁয়ে বাঁয়ে করে যাচ্ছে। লরিগুলোরও দোষ নেই, কারণ ট্রাক্টরগুলো এদিক ওদিক করছে, তার উপর অটো টোটো এসে যাচ্ছে রাস্তায়, কি করবে তারা। এই কমপ্লিট মেসের মধ্যে দিয়ে আমরা আরেকটা টোল প্লাজা পেরোলাম। সেই টোল প্লাজাটা পেরোবার পর রাস্তার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা অনেক ভালো। আর আমরা এখন ডালখোলার দিকে যাচ্ছি। এখান থেকে মালদা দেখাচ্ছে 131 কিলোমিটার দূর, রায়গঞ্জ দেখাচ্ছে 51 কিলোমিটার দূরে। ও আর 500 মিটার গেলেই ডালখোলা পড়ে যাচ্ছে। এই যে আমরা রায়গঞ্জের রাস্তাটা ধরলাম, রায়গঞ্জ এখান থেকে আর 47 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তবে ডালখোলার এই জায়গাটা বেশ জ্যাম রয়েছে। জেনারেলি কলকাতা থেকে শিলিগুড়ি যাবার পথে বা ফেরার পথে ডালখোলা এরকম জ্যাম দেখা যায় না, কিন্তু মে জুন মাসের এই সময়টা ছিল ভুট্টা ফলনের সময়। তাই অসংখ্য ট্রাক্টর জমির ফসল ভুট্টা নিয়ে সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়েছিল। ওইখানে 15-20 মিনিট সময় লেগেছে, কখনো দাঁড়িয়ে আবার কখনো আস্তে আস্তে গাড়ি এগিয়ে গিয়ে। একটু পরেই বাজারের ভিড় কেটে যেতেই গাড়ি আবার ছুটলো রায়গঞ্জের দিকে। রায়গঞ্জে যাওয়ার এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা একদম বাটার স্মুথ রাস্তা, একদম 90, 100, 110 স্পিডে গাড়ি চলছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে করম দিকের দিকে যাচ্ছে। কলকাতা এখান থেকে 450 কিলোমিটারের মতো দেখাচ্ছে, সময় নেবে বলছে 9.5 ঘন্টার মতো। আশা করি 11 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। রাস্তাটা অত্যন্ত সুন্দর। ডালখোলার আগে যে জ্যামটা পাচ্ছিলাম সেই জ্যামটাকে অনেকক্ষণ কাটিয়ে উঠেছি। রায়গঞ্জ এখন 27 কিলোমিটার দূরে, মালদা বলছে 103 কিলোমিটার দূরে। এই জায়গাটা হচ্ছে বোতলবাড়ি, ধানতলা দিয়ে ঢোকার কথা বলছিল, তো আমরা এই বোতলবাড়িতে এসে ল্যান্ড করতাম। এখন আমরা রায়গঞ্জ বাইপাস রোড ধরে যাচ্ছি। রাস্তাটা একদম বাটার স্মুথ, কিছু কিছু জায়গায় ভাঙা থাকবেই, কিছু কিছু জায়গায় বাজার তো থাকবেই, ভিড়ভাড়টা থাকবেই, কিন্তু ওভারঅল ইমপ্রেশনটা আমি বলবো যে বেটার। হ্যাঁ, কিন্তু একটাই অসুবিধা যে মাঝে মাঝে রাস্তার ধার দিয়ে টোটো যাচ্ছে এবং টোটোগুলো কোনো নিয়ম মানছে না, আবার উল্টো দিক থেকেও টোটো আসছে, ট্রাক্টর আসছে। আদার দেন দ্যাট রাস্তা খুব ভালো। এখন আমরা এসে দাঁড়িয়েছি গাজল মোড়ে। এই চায়ের দোকানে আমরা এখন চা অর্ডার করেছি। জাস্ট গাজল মোড় পেরিয়ে ওখানে দাঁড়িয়ে আছে গাড়িটা। চাটা খাবো, একটু খেয়ে দিয়ে আবার রওনা দেবো। সামনে লেখা ছিল হরিতকি ভিলেজ। হরিতকি মানে হচ্ছে এটা বাঘাবাইনের বাড়ি। আমলকি, হরিতকি, গুপিগাইন বাঘাবাইনে বলেছিল না, গুপিগাইন বললো যে আমলকি গ্রামে থাকি, তখন ও বললো হরিতকি। আচ্ছা, এখান থেকে ফারাক্কা 56 কিলোমিটার দেখাচ্ছে, সুজাপুর 23 কিলোমিটার। যদিও সুজাপুর নিয়ে আমরা অতটা কনসার্ন নই, ফারাক্কা 56 কিলোমিটার যেতে লাগবে, সেটা নিয়ে আমরা বেশি কনসার্ন। রাস্তার ধারে বেশ কিছু জায়গায় আম গাছ দেখা যাচ্ছে। এখন মালদায় এসছি আর আম কিনবো না, তো সব আম কিনতে লেগে গেছে। এখানে রোড সাইডে বেশ কতগুলো দোকান আছে। ফারাক্কায় যাওয়ার পথে কত আম কিনবে গো? এটা 3 কিলো আম। আচ্ছা, এটা কি আম? এটা আছে হিমসাগর। হিমসাগর আম। আর এটা এটা হচ্ছে লিখে দেখি দশেরা। আমগুলো মিষ্টি হবে?
তুমি মিষ্টিটা খেতে খাও, সেটা থেকে টকগুলো নিয়ে নেবে। বলতে যাচ্ছি না। থ্যাংক ইউ। হালকা মিষ্টি আছে, একটু টক টক ভাব আছে। এটা অ্যাকচুয়ালি কি আম? দশেরা তো নয়, এটা দশেরা ছুঁই ছুঁই। ছুঁই ছুঁই মানে এটা কি? রসন দুয়া চালা লাগাতে তালা আম মোটামুটি মিষ্টি। আমি খুব একটা আম ফাম খাই না। বিশেষজ্ঞরা আমটাম খেলো, খেয়ে বললো আমটা ভালো। আম কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম ফারাক্কার দিকে। এবার এখানে একটা টোল প্লাজা আসছে কাছাকাছি। এটা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেডের দ্বারা পরিচালিত। তো এখানে একটা টোল দিতে হবে সম্ভবত। হ্যাঁ, টোল দিতে হবে। এই যে আমরা ফারাক্কা ব্রিজ ধরলাম। এবার একটু আমাকে ধরে চালাতে হবে, কারণ রাস্তা খুব তো ভালো নয়। 20-30 স্পিড রেখেই এগোবো। আমরা ভেবেছিলাম যে ফারাক্কা ব্রিজে ওঠার আগে হয়তো বিশাল একটা যানজট পাবো, সেরকম কিছু হয়নি। ফ্রিলি আমরা ফারাক্কা ব্রিজে উঠে গেছি। আর এই ফারাক্কা ব্রিজের এদিক দিয়ে ট্রেন লাইন তো চলে গেছে, আপনারা জানেনই। ট্রেন গেলে খুব ভালো লাগে দেখতে, মানে রীতিমতো এনজয়েবল হয়। গাড়িটাও যাচ্ছে, ট্রেনটাও যাচ্ছে। এই ফারাক্কা ব্রিজের এন্ড পয়েন্টে আমরা এসে গেলাম। এই জায়গাটা একটু ক্যাচর ব্যাচর আছে মনে হচ্ছে। এখন স্বপ্না হোটেল ধাবার সামনে দাঁড়িয়ে আছি। ইনফ্যাক্ট দাঁড়িয়ে নেই, এখানে একটু আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে, তো ওই জন্য আর বাইরে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারলাম না। তবে এই স্বপ্না হোটেল ধাবাটা হচ্ছে ফারাক্কা থেকে একটু এগিয়ে, ফারাক্কা ব্রিজ পেরিয়ে একটু এগিয়ে আর একটু এগুলি বহরমপুর পড়বে। বেরিয়ে গেলাম বহরমপুরের দিকে। এখান থেকে মোরগ্রাম দেখাচ্ছে 23 কিলোমিটারের মতো, তবে কলকাতা এখান থেকে 270 কিলোমিটারের মতো। 6 ঘন্টার মতো লেগে যাবে, কারণ যেরকম বৃষ্টি শুরু হয়েছে তাতে খুব একটা স্পিডে চালানো যাবে না। আগে রাস্তার কন্ডিশন তো ঠিকই আছে, কারণ আসার সময় আমরা যেদিন এসছিলাম কলকাতা টু শিলিগুড়ি, সেদিন দেখেছিলাম রাস্তার কন্ডিশন ঠিকই ছিল। তো এখনো অবধি এই সিচুয়েশন। এই যে রাস্তাটা যাচ্ছে না, এটা মোরগ্রাম থেকে ডান দিকে চলে যাচ্ছে বোলপুরের দিকে, মোরগ্রাম পানাগড় হাইওয়ে। আর এইটা হচ্ছে বহরমপুরের দিকে যাচ্ছে। এবার আমরা বহরমপুরের দিকে বাইপাসটা ধরছি কিছুক্ষণ বাদে। বহরমপুর বাইপাস এখনো 2 কিলোমিটারের মতো বাকি আছে, না 1.2 কিলোমিটারের মতো বাকি আছে। কিন্তু রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল। তার আগে একটা জায়গা মনে হয় উল্টো দিকের রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকতে পারে, তো সেই জন্যে বেশ জ্যাম হয়েছে। এখন আমরা বাইপাসের দিকে যাচ্ছি। রাস্তাটা আবার খালি হয়ে গেছে, ওপেন স্ট্রেচ পাওয়া গেছে। এই সোজা রাস্তাটা যেটা আছে বাদিকে, সেই রাস্তাটা এখন বহরমপুর সিটির মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই ডান দিকের রাস্তাটা এটা বহরমপুর বাইপাসের দিকে যাচ্ছে। তো আমরা এখন বাইপাসের রাস্তাটা ধরবো। যেদিন আমরা এসেছিলাম সেদিনও দেখেছিলাম রাস্তাটা বেশ সুন্দর। পুরো শিলিগুড়ি থেকে কলকাতা আসার পথে এই একটাই মাত্র রেলওয়ে সিগন্যাল পড়ে। আরেকটা রেলওয়ে সিগন্যাল পড়তে পারতো, ওই সোদপুর রোড না ধরে যদি মুজফ্ফর সরণি ওই রাস্তাটা ধরতাম তাহলেও একটা রেলওয়ে সিগন্যাল পড়ার কথা, কিন্তু ওটা আমরা ধরবো না, আমরা সোদপুর রোড ধরেই যাব। আমরা পলাশিতে চলে এসেছি। আমাদের বাড়ির দূরত্ব এখান থেকে 178 কিলোমিটারের মতো দেখাচ্ছে। এবার এই পলাশিতেই আমরা যখন কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম তখন দাঁড়িয়েছিলাম সকালবেলা, দিয়ে এখানে ব্রেকফাস্ট করেছিলাম হোটেল তারকনাথ। এখন এখান থেকে বাড়ি পৌঁছতে 4 ঘন্টার মতো সময় লাগবে। এখন আমরা দেবগ্রামে চলে এসেছি। এবার এখানে 5 মিনিট হলো দাঁড়িয়ে আছি। রাস্তা প্রচণ্ড জ্যাম, আস্তে আস্তে ক্রল করে করে এগোতে হচ্ছে। রাস্তার ওপাশটা পুরো কাজ হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে। তো ওই জন্য এটা সিঙ্গেল রোড, রাস্তাটাও সরু। ওপাশ থেকে একটা গাড়ি আসতে পারবে, এপাশ থেকে একটা গাড়ি যেতে পারবে। তার মধ্যে আর বৃষ্টি হচ্ছে, সুতরাং একটু সময় তো লাগছে। রাস্তার কন্ডিশন মোটেই ভালো না, আর সেই জন্যই একটু সময় তো লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান থেকে মানে যেখানে আমরা আছি এখন চালাচ্ছি গাড়ি, সেখান থেকে কৃষ্ণনগর আর 10 কিলোমিটারের মতো দূর। বাড়ি পৌঁছতে 3 ঘন্টা 14 মিনিট দেখাচ্ছে লাগবে, 136 কিলোমিটারের মতো। রাস্তায় টুকটাক লরি আছে। মাদারসাটে চলে এলাম ফাইনালি, এবং এখানে চা খেলাম।
এখন দেখাচ্ছে মোটামুটি 3 ঘন্টার মতো লাগবে। দারুণ জায়গাটা কিন্তু বলো। জায়গাটা খুব সুন্দর, সময় কাটানোর পক্ষে একবারে আদর্শ জায়গা। 3 ঘন্টা লাগবে আর 125 কিলোমিটারের মতো দূরত্ব। বৃষ্টি বাইরে প্রচণ্ড পড়ছে, এখন 5টা বেজে গেছে। এখন বেজে গেছে 6টা। এবার আমরা আস্তে আস্তে বড়জাগুলি মোড়টার কাছে যাচ্ছি। এবার বড়জাগুলি থেকে আমরা রাইট সাইড নেবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা ধরবো। তো আর 700 মিটার মতো যেতে হবে, এই বাদিকটা আমরা নেবো। এই রাস্তাটা তো বেশ খারাপ। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ধরে ফেলেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এবার আমরা সোদপুর রোড ধরবো। সেখান থেকে মধ্যমগ্রাম মোড়ে গিয়ে আমরা রাইট সাইড বেটে যাব, দিয়ে আমরা এয়ারপোর্ট হয়ে বাড়ি চলে যাব। কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা আছে সেটা বাটা স্মুথ, কিছু বলার নেই আলাদা করে। যেহেতু আজকে বৃষ্টি পড়েছে, রাস্তা ভিজে এবং ঝিরিঝিরি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই জন্য আমি এখনও স্পিড খুব একটা বেশি তুলিনি। গোটা রাস্তাটাই 90-100 স্পিডের মধ্যে চলেছি যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই ভিডিওটা শেষ করার পরে আমাদের যে এপিসোড 1 মানে কলকাতা টু শিলিগুড়ি সেই ভিডিওটা আসবে। তারপর পরপর যেভাবে আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি সেই জায়গাগুলো আমরা পুরো এপিসোড ওয়াইজ দিয়ে দেবো। আর ভিডিও এখানে শেষ করলাম। যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।